না, এটাকে আপনি বলছেন যে মানে ওদের ঘাড়ে চেপে ওদের ওপরেই ভর করে এলো ঠিকই, কিন্তু ওদের ওপরেই কিন্তু সবকিছু ছেড়ে দিল না। ডিভিশন না থাকলে কি রামচন্দ্র এতটা এগোতে পারতেন? না, কিন্তু আপনি যেটা বলছেন যে যে ওখানে আপনার আপনার লজিক অনুযায়ী হিমন্তই হচ্ছে সর্বে সর্বা আসামে, তাই কি? সর্বে সর্বা না, অন্তত তার যে ঝগড়াটা যখন হলো তারপর উনি কংগ্রেস ছেড়ে উনি বেরোলেন। কংগ্রেস ছেড়ে বেরোলেন এবং ওনাকে নিয়ে এলো, ওনার ওপরে ঘাড়ে চেপে ওরা এলো। কারণটা তো একই, কিন্তু পলিটিক্সটা কিন্তু হিমন্ত ওদেরই করছে। করতে বাধ্য তো, কারণ ওই রেজিমেন্টের যে দল, Exactly, তাহলে কংগ্রেস তো একটা প্ল্যাটফর্ম ছিল। এক্স্যাক্টলি, এখানে তো ও তো এখানেও তাই, তৃণমূল প্ল্যাটফর্ম, এখানেও শুভেন্দু যে প্ল্যাটফর্মেরই হোক, রাজনীতিটা ওদেরই করতে হবে। করতেই হবে। তাহলে হু ইজ ইন চার্জ? কিন্তু দে আর ইন চার্জ। কিন্তু মুখ হিসেবে তো এদের নিতে হলো। তাতে কিছু এসে যায় না, বিকজ আপনি স্ট্র্যাটেজিক্যালি আপনি ঢুকে গেছেন এবং আপনার রাজনীতি এখানে চালু করে দিয়েছেন। মুখ যেই থাকুক না কেন, সে তো নিমিত্ত মাত্র, সে তো আর তার হাতে তো আর অ্যাকচুয়াল ক্ষমতা থাকবে না, তাই না? তাহলে আপনি স্ট্র্যাটেজিক্যালি ওরা এটা পরাজয় নয় স্ট্র্যাটেজি, এটা স্ট্র্যাটেজির জয়, যে আমি আমার আমার এখানে সংগঠন নেই, আমি এদের ধরে ফোড়ে কেন? আপনি শুধু হিমন্ত বলছেন কেন, লেফটের ওয়ার্কাররা কম কাজ করেছে নাকি বিজেপির জন্য? আজকে টেলিভিশন স্টুডিওতে এলেই ফ্যাসিজম নিয়ে লম্বা লম্বা কথা বলে, কিন্তু আগে রাম পরে বাম তো নিজেরাই বলেছে। এবং আপনি গ্রাউন্ড লেভেলে যদি দেখেন, আপনি কথা বলেন, আপনি তো জানেন যে লেফট অ্যাক্টিভলি তাদের কেডারদের দিয়েছে। এখানে প্রত্যেকটা বুথে বিএলএ পর্যন্ত দিতে পারেনি, সেই সংগঠন নেই। লেফট ওদের হয়ে কাজ করেনি, তাহলে এখানে সকলেই ওদের হয়ে কাজ করেছে। এবং এবং ও তো, এটা কি পরাজয়? পরাজয় নয় তো, এটা তো এক ধরনের স্ট্র্যাটেজি। আমার কাছে কিছু নেই, কিন্তু আমাকে এই জায়গাটাতে ঢুকতে হবে, আমি এদের দিয়ে জায়গাটা ঢুকলাম, কিন্তু এই যে আমি ঢুকে গেলাম একবার, এবার কিন্তু রাজনীতিটা আমার হবে। এবার কিন্তু যে লেফটের কেডার দিয়েছিল তাদের কথা আমি শুনবো না, তারা আমার কথা শুনবো। আমি যে শুভেন্দুকে নিয়ে এলাম তার কথা আমি শুনবো না, আমার কথাটাকে শুনতে হবে। তো এটা তো জয়ই হলো এক ধরনের। Disclaimer: the information provided by the speaker, presenter on the IDOC platform is for general informational purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় আপনাদের সামনে আজকে একজন বিশেষ ব্যক্তিকে হাজির করছি। দেবাশিস রায়চৌধুরী একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক এবং গবেষক, লেখক। তার কতগুলো বই আছে, সেগুলো প্রসঙ্গে পরে আসব। কেন এই অনুষ্ঠানটা আজকে আমি করছি, করার অন্যতম কারণ হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষ এবং আমাদের বাংলার যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেগুলো একটু ডিটেলসে ভাবা দরকার। তখন এই গবেষক সাংবাদিক বন্ধু দেবাশিসকে পেয়ে গেলাম। ওর কিছু সুচিন্তিত মতামত আপনাদের সামনে তুলে ধরবো, যার থেকে আপনারাও মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। দেবাশিস, আজকে এই খোলা আকাশের নিচে আপনার সামনে একটু আড্ডা মারতে এলাম। বিষয়টা একটু তো গুরুগম্ভীর, কিন্তু সেটা মনে হয়েছে যে চার দেয়ালের মধ্যে না থেকে একটু খোলাখুলিভাবে যদি বলতে পারি। জানি না আগামী দিনে কতটা খোলাখুলি আলোচনা করা যাবে, সেটা তো পরের ব্যাপার, শুরুয়াত তো হোক। আচ্ছা দেবাশিস, আপনি তো প্রথম পরিচয়টা যেটুকু দিয়েছি তার আগে কয়েকটা জেনে নিতে চাই। মানে আপনার উত্তর কলকাতায় মানে বড় হয়ে ওঠা তো? আমার শুধু কলেজ থেকে শুরু হয় আমার নর্থ ক্যালকাটা। আমি স্কটিশ চার্চে যাই, তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি, কাটাকল, তা না হলে বাকি জীবনটা আমার এইখানে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে তারপর আপনি পেশা হিসেবে নিলেন কি এই সাংবাদিকতাই? হ্যাঁ, আমার প্রথম আমি জয়েন করি টেলিগ্রাফ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে, তারপরে টেলিগ্রাফ থেকে স্টেটসম্যান থেকে হিন্দুস্তান টাইমস, তারপর আমি চলে যাই থাইল্যান্ড, সেখান থেকে বেইজিং, সেখান থেকে হংকংয়ে ধরুন মাঝখানে 1 বছর ব্রাজিলে গেছিলাম। হংকংয়ে আছি ধরুন 2008 থেকে টানা, এখনও ওখানেই থাকি। তা ওই কলকাতা ছেড়ে, ভারতবর্ষ ছেড়ে এই সাংবাদিকতার টানে যে বাইরে চলে গেলেন, এটার কি কারণ ছিল? মানে স্পেসটা চাইছিলেন? স্পেসটা চাইছিলাম। আমার খানিকটা হয়তো ব্রাজিল যাওয়ার পর আমার এই
পৃথিবীটা দেখার একটা ইচ্ছে তৈরি হলো, সেটা তো সাংবাদিকতা করে তখনকার দিনে যা মায়না হতো তাতে তো আর পৃথিবী দেখা সম্ভব ছিল না। তো একমাত্র একটা ভাবেই সম্ভব ছিল, সেটা হচ্ছে চাকরি নিয়ে সেখানে গিয়ে চাকরি করে সেখানে থেকে দেশটা দেখা। মানে পেশার ঘাড়ে চেপে বিশ্ব ভ্রমণটা যদি হয়ে যায়, Exactly. তো এটা তো সবার পক্ষে সম্ভব হয় না। এদিক থেকে বলতে গেলে যারা অন্তত Lucky বিশ্বাস আমি। করেন, এই ক্ষেত্রে যারা বিশ্বাস করবেন অদৃষ্টবাদে, সেখান থেকে লাকি হ্যাঁ, আপনাকে আমি বলতে lucky, হবে। আমি lucky। ঈশ্বরে বিশ্বাস করেন? বিপদে পড়লে। আচ্ছা, না এটা খুব সহজ সরল উত্তর, বিপদে পড়লে ঈশ্বর। তা আর কাকেই বা ডাকা যায় আর তখন? কাকেই বা ডাকা যায়। আচ্ছা, আমি এবার চলে আসি, যেহেতু একটু স্বার্থপরের মতোই আপনার বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যেটা জানতে চাইবো, যেটা বললাম স্বার্থপরের মতন, সেটা হচ্ছে বাংলার কথা আগে জানতে চাইবো। বাংলায় এই মুহূর্তে একটা নির্বাচন হয়ে গেল বিধানসভায়, এবং কিছুটা প্রত্যাশিতভাবেই এখানেতে বিজেপি ক্ষমতা দখল করলো এবং একটা ম্যাসিভ আকারে করলো। 207+1, 208খানা আসন তাদের ঝুলিতে গেল, বিপরীতে যারা শাসক দল ছিল তাদের হাতে 80, এবং অন্যান্য বিরোধীরা তাদের হাতেও একটা দুটো ছিটে ফোঁটা তাদের হাতে পড়লো। এবার আপনাকে আমি বলবো যে এই যে পরিবর্তনটা, এটা আপনি কিভাবে দেখছেন? পরিবর্তনটা এক তো আপনি যেটা বললেন যে এক্সপেক্টেডলি, যেটা ধরেই নেওয়া হয়েছিল, আমার কিন্তু অতটা আমি ধরে নিইনি কখনো, এবং আমার মনে হয় না খুব বেশি লোক ভেবেছিল। আমার মনে হয় বিজেপিও ভাবেনি যে এতটা এভাবে জিতবে বলে। তো আমার কাছে আপনি আমি জানি না আপনি আমার নতুন এসআইআর এর পরে ইলেকশন নিয়ে লেখাগুলো পড়েছেন কিনা। আমার কাছে ইলেকশনটা খুব একটা স্বচ্ছ প্রসেস বলে মনে হয়নি। তো আমি নর্মাল ইলেকশনে যেভাবে সরকার পাল্টায়, এই ইলেকশনটা আমি সেভাবে দেখি না। কারণ এই ইলেকশনটা আমার মতে প্রথমত ইললেজিটিমেট ইলেকশন। 34 লাখ লোককে আপনি বলেছেন যে এবার হলো না পরের বার দিও, এটা ইয়ে নয়, কনস্টিটিউশনাল নয়। আর দ্বিতীয়ত যেভাবে ভোটার লিস্ট এফেক্টেড হয়েছে, আমরা ঠিক জানি না যে এই ইলেকশনটাকে অন্য ইলেকশনের মতন আমরা যেরকম অঙ্ক করি, কতটা সুইং, কতটা ইয়ে হয়েছে, ভোট কাটাকাটি ইত্যাদি, সেই অঙ্কগুলো অনেকটা একটু গোলমেলে হয়ে গেছে। কারণ এই ভোট কাটার যে ব্যাপারটা হয়েছে এসআইআরে, সেটা খুব ট্রান্সপারেন্টলি হয়নি। কাজেই প্রথম কথা আপনি বললেন যে কীভাবে আমি পরিবর্তনটা দেখি, হ্যাঁ লোকের মধ্যে ক্ষোভ ছিল, কিন্তু এটা যে ক্ষোভের এক্স্যাক্ট বহিঃপ্রকাশ ইন টার্মস অফ নাম্বার অফ সিটস, সেটা আমি শিওর নই। এবং এই ক্ষোভ থাকা সত্ত্বেও হয়তো বিজেপি জিততো, হয়তো তৃণমূলই জিততো, হয়তো কম মার্জিনে জিততো, বা হয়তো বিজেপি জিততো, আমি জানি না। কিন্তু যেভাবে ইলেকশনটা এবার হয়েছে, যে পরিস্থিতিতে হয়েছে এসআইআর এর পরিপ্রেক্ষিতে, ক্ষমতা বদলটা আমি খুব অন্য ইলেকশনের সাথে আমি একরকমভাবে দেখি না। মানে যতগুলো নির্বাচন আপনি প্রত্যক্ষ যতগুলো করেছেন দেখেছি আগে নির্বাচন, আমি সেভাবে এই ইলেকশনটা দেখি না। এবার আপনি যদি বলেন যে আমি পরিবর্তনের আমি কি আশা করছি, তো খুব ভালো কিছু নয় ফ্র্যাঙ্কলি। কারণ আমি আগেও ইলেকশনের সময় অনেকের সাথেই যখন কথা বলতাম, অনেকেই দেখতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি নিয়ে অত্যন্ত বিরক্ত, তাদের করাপশন, অবভিয়াসলি একটা এক্সটর্শনিস্ট ভর্তি একটা পার্টি, চরম করাপশন। মানে আপনি স্কুল কলেজের টিচারের সিট বিক্রি করছেন, মানে এটা তো করাপশনের পর্যায়ে পড়ে না, এর কোনো শব্দও নেই আর কি, এটা করাপশনের ঊর্ধ্বে। কিন্তু তার সত্ত্বেও হচ্ছে যে অল্টারনেটিভটা যেহেতু আরও মারাত্মক হতে পারে, অনেকে হয়তো ভেবে নিয়েছিল যে ঠিক আছে, তাও অন্তত একটা স্ট্যাটাস কোয়ো থাকবে। মানে খুব সহজ কথায় বলতে গেলে, বেঙ্গলের চয়েস ওয়াজ বিটুইন দ্য নার্জিস অ্যান্ড দ্য মাফিয়া, রাইট? এবারে অনেকে জানে যে এটা মাফিয়া, কিন্তু অল্টারনেটিভটা যেহেতু দ্য নার্জি, সে তো ভেবেছিল যে হয়তো থাক, মাফিয়াটাই অন্তত সেফার। তো এখন সেটা যেহেতু খাটছে না, এবারে উই আর ইন এ কমপ্লিটলি নিউ টেরিটরি। এই দল অন্য দলের মতো নয়, এই দল
শুধু সামনের ইলেকশনে জেতার জন্য রাজনীতি করে না। এই দলের একটা 100 বছরের পরিকল্পনা একটা পরিকল্পনা আছে এবং দেশটাকে পাল্টে দেওয়ার একটা পরিকল্পনা আছে। সেটাতে আপনি সহমত হতে পারেন, আপনার নাও হতে পারেন, সেটা আলাদা কথা। কিন্তু দ্য পয়েন্ট ইজ দ্যাট দিস ইজ নট এ রেগুলার পলিটিক্যাল পার্টি। এবারে ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সে এরকম একটা দল যেখানে এত সংখ্যক মুসলমান থাকে, সেখানে এই যে কনস্ট্যান্ট টেনশন যদি এখানে হয়, এটা ক্যান বি এক্সপ্লোসিভ। এবং সেটা কতটা এক্সপ্লোসিভ হতে পারে এবং এরা সেটা কতটা করবে সেটা তো আগামী দিন বলবে, এখন বলাটা ঠিক নয়। কিন্তু এদের যেহেতু আদর্শটাই একটা অন্য রকমের এবং এদের চিন্তাধারা পরিকল্পনাটাই অন্য রকমের, এখানে কিন্তু সোশ্যাল টেনশন বাড়ার একটা প্রভূত সম্ভাবনা আছে। এবং সেটা যখন যদি হয় তো সেটা অবভিয়াসলি খুব ভালো হবে। আপনি যে কথাটা বললেন সে কথার উপর বলতে হয় যে প্রথম হচ্ছে যে মানুষ বিকল্প খুঁজতে গিয়ে ধরে নিয়েছে যে মাফিয়া হোক, কিন্তু এর একটা পরিবর্তন দরকার, একটু পাল্টে দেখি, এরকম একটা মানসিকতা কাজ করেছে। এখানটা তো আমি শিওর নই যে মানুষ অ্যাকচুয়ালি দেখেছে না চেয়েছে কিনা, না মাফিয়া জানি তাও থাক, কি যে হয়েছে বলা মুশকিল, বিকজ দিস ওয়াজ নট এ রেগুলার ইলেকশন। কাজে এই মানুষ চেয়েছে তাই পরিবর্তন হয়েছে, এইখানটাতে আমি ঠিক শিওর নই। মানে আই এম নট ইন এ পজিশন টু সে দিস কনফিডেন্টলি যে মানুষ চেয়েছে বলে নতুন সরকার এসছে। তার মানে বিষয়টা এখনো ভাবার আছে যে কি হতে চলেছে। ভাবার কিছু নেই, কারণ কোনোদিনও আমি ভেবে জানতেও পারবো না, বুঝতেও পারবো না, কারণ কি হয়েছে, কিভাবে লিস্ট পাল্টেছে, we will never know। তাহলে ওই ঋত্বিকের কথা মতো ওই ভাবা প্র্যাকটিসের মধ্যে তো রাখতে হবে। আচ্ছা, তো আপনি যে কথা বললেন ওই কথার পরিপ্রেক্ষিতে বলি যে বিজেপি, মানে যদি আমি হিসাব করে দেখি জনতা দলের পেছনেও যদি আমরা একটু তাকাই, তাহলে আরএসএস 1925-এর আরএসএস এর উত্থান, 1925-এ বামপন্থীদের একটা উত্থান, ওরা 100 বছরের পদক্ষেপে তাদের লক্ষ্যের একটা গোল পর্যন্ত পৌঁছতে পারলো। সেখানে পরিস্থিতি থাকা সত্ত্বেও বামেরা ক্রমশ, আমি যদি বাংলা শুধু বলবো না, ভারতবর্ষের নিরিখেও যদি বলি, বামেরা ক্ষয়িষ্ণু হতে শুরু করে দিল। এর আমার ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে হয়েছে যে হয়তো এই বামেদের নেতৃত্বে ওই মধ্যবিত্ত উচ্চ বর্ণের নেতৃত্ব থাকার ফলে যারা সত্যিকারের হ্যাভনটস, তাদের হাতে নেতৃত্ব না যাওয়ায় এবং যারা ভূমিপুত্র ভারতবর্ষের, তারা ঠিক মতন ভাবে ওখানেতে জায়গাটা না পাওয়ার জন্য এটা একটা বিপথে চালিত হয়ে গেল। আপনি কি ব্যাপারে একমত? না, সেটা বিকল্পের জন্য বলছি না, সেটা পার্টলি যে আপনি ভুল বলছেন তা নয়। এখানে আপনি ভূমিপুত্র অব্দি যেতে হবে না, আপনি আদিবাসীদের কথা বলছেন তো। আদিবাসী, তারপর অত দূরও আপনি যাওয়ার দরকার নেই। আপনি যদি এখান থেকে ভাটপাড়া, টিটাগড় এইসব জায়গাতেও দেখেন, যেখানে এককালে বামেদের এগুলো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, ইউনিয়নগত সিটু স্ট্রংহোল্ড ছিল, সেখানেও বামেরা যেভাবে নিজেদের পার্টি পরিচালনা করেছে আগে, এই যে আজকে যারা বড় বড় বিজেপির নেতা যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছে, গুন্ডা টাইপের লোকজন, তারা তো এককালে বামেই ছিল, এরা তো বামেই ছিল। তো বামও কিন্তু ওখানেও যদি আপনি লেবারারদের সাথে কথা বলেন, দেখবেন যে ওখানে হিন্দি ভাষী বেশিরভাগ লেবারার, ওখানে অনেক লেবারারই হিন্দি ভাষী, ওই জুট বিহার ইউপির একটা ফ্লেভার। এবং সেখান থেকে কিন্তু তারা যে খুব একটা লোকজন লিডারশিপ পজিশনে উঠতে দিয়েছে তা নয়। হ্যাঁ, সেটাই বলছি আমি, উঠতে দেয়নি। তো আমি আদিবাসী অবধিও যাব না। তো বামেদের অর্গানাইজেশনাল ফ্ল অনেক আছে, সেগুলো তো আমি ছেড়েই দিলাম। সে তো সব পার্টিরই থাকে, সেগুলো পার্টির যখন অবস্থা ভালো থাকে কেউ প্রশ্ন করে না। দক্ষিণপন্থী দলের কাছ থেকে আশা করা যায় না, কিন্তু যারা নিজেদের লেফটিস্ট বলে তাদের জন্য তো আমাদের মনে একটা ধাক্কা লাগে। কিন্তু আপনি যদি ওই টিটাগড়, ব্যারাকপুর, ওই চত্বরটা পুরো দেখেন, দেখবেন যে ওখানেও ওরা কিন্তু হিন্দি ভাষীদের যারা ফ্যাক্টরিতে যারা ওয়ার্কার, সেখান থেকে কিন্তু লিডার উঠে আসেন। লিডার ওই ভদ্রলোক ইত্যাদি ইত্যাদি, এবং লোকাল ওদের ম্যানেজ করার জন্য কিছু
গুন্ডা প্রকৃতির আর লোক। যারাও ছিলেন তখনকার দিনে মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আমিন, এরকম যারা ট্রেড ইউনিয়নের অনেকেই ছিলেন, তারা একটা পর্যায়ে একটা পর্যন্ত কাজ পর্যায়ের করেছেন, পরে আর উঠতে তারপর পারেনি। তাদের আর উঠতে না, পারেনি। উঠতে পারেনি। আচ্ছা, এখানে তো আচ্ছা একটা জিনিস আপনাকে বলে দিই, তো এটা তো একটা অর্গানাইজেশনাল একটা জায়গা। এছাড়া কিন্তু পলিটিক্স তো ভ্যাকুয়ামে হয় না, পলিটিক্স একটা লার্জার পার্সপেক্টিভ, একটা কনটেক্সটের মধ্যে পলিটিক্স হয়। বামেদের যে আইডিওলজিটা, সেটা ইট বিকেম ইনক্রিজিংলি আনসেলেবল আফটার নিওলিবারালিজম। নিওলিবারালিজম যখন আপনি নিয়ে এসছেন এবং আস্তে আস্তে যখন বাম লেফটিস্ট পার্টিরাও সেদিকে ঝুঁকছে, মানে আপনি দেখছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য কৃষকের জমি নিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টকে দেওয়ার চেষ্টা করছে, তো তখন অবভিয়াসলি বুঝতে হবে যে মানে পলিটিক্সের যে সংসদীয় গণতন্ত্রের ফাঁদে পড়ে গেল। না, সে তো যখন থেকে সংসদীয় গণতন্ত্রে ঢুকেছে তখনই, আমি ফাঁদ বলবো না, ওটা আমি ফাঁদ শব্দটা ব্যবহার করবো না। আই হ্যাভ রেসপেক্ট ফর সংসদীয় গণতন্ত্র, কিন্তু যখন আপনি ইউ আর প্লেইং বাই দ্য সেম রুলস অ্যাজ দ্য নিউ লিবারাল পার্টিজ, হ্যাঁ, তো বাকি পার্টির মতন, সেন্ট্রিস্ট পার্টির মতন আপনি একই জিনিস করছেন, তো তখনই তার আইডেন্টিটিটা তখনই ডাইলিউটেড হতে শুরু করেছে। এবং ওরা যে এই যে ইউনিয়ন এবং এর যে চরম একটা, আমরা তো এখানেই বড় হয়েছি ওয়েস্ট বেঙ্গলে, এবং এই যে ইউনিয়নের যে চরম প্রভাব, যে আপনার ইন্ডাস্ট্রি সত্যি সত্যি চলে যাওয়া এবং বিভিন্ন তার অ্যাসপেক্ট, তো সেগুলো আস্তে আস্তে ইট বিকেম আনঅ্যাকসেপ্টেবল। নিওলিবারালিজম এসছে, লোকে সার্ভিস প্রোভাইডার খুঁজছে, মানুষের ইথসটাও পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। সেই কনটেক্সটে বাম রাজনীতির হয়তো এমনিতেই অর্গানাইজেশনালি স্ট্রং হলেও হয়তো পলিটিক্যাল অ্যাপিল হয়তো অনেকটাই ফেড করে যেত এমনিতেই, মাসের কাছে সেই পৌঁছানোর জায়গাটা নেই, করতে পারিনি। আমি এ প্রসঙ্গে পরে আসছি, এবং ওই সংসদীয় গণতন্ত্র শব্দটা যখন ব্যবহার করলাম, শ্রদ্ধা এবং ফাঁদ, এই দুটো শব্দ, ফাঁদ কেন করলাম সেটা আমি আসছি পরে। তার আগে যেটা জানতে চাইছি যে একটা দুটো জিনিস লক্ষ্য করুন, এই বিজেপির উত্তর পূর্বাঞ্চলের জায়গাগুলো যদি আমি দেখি, তাহলে দেখলাম এরা কিন্তু একটু ঘাড়ে চেপে ক্ষমতার কাছাকাছি পৌঁছানোর ব্যাপার। মানে যদি আমি আসামের কথা ভাবি, আসামে হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের প্রোডাক্ট, সেখানে বিজেপি কিন্তু তার নিজস্ব ইমেজ তৈরি করতে পারেনি, ওই হিমন্ত বিশ্ব শর্মার ওপর ভর করে নিয়ে গিয়ে তাকে কিন্তু আসাম কন্ট্রোল করতে হচ্ছে। আবার একই জিনিস যদি আমরা বাংলার দিকে দেখি, তাহলেও দেখবো যে এদিকে জয়, কিন্তু একদিক দিয়ে তো পরাজয়, কেন তাকে মুখ হিসেবে তারা বিজেপি বা আরএসএস এর আদর্শগত লোকজনকে খাড়া করতে পারেনি। তাদের কিন্তু ওই সংসদীয় গণতন্ত্রের ফাঁদের জন্যই তৃণমূল থেকে আসা একজন, যাকে নারদাতে টাকা নিতে দেখা গিয়েছিল, তাকে ওয়াশিং মেশিনে রেখে তারপর তাকে পরিশুদ্ধ করে তার হাতেই কিন্তু ছেড়ে দেওয়া হলো। আমরা আগে থেকেই জানতাম যদি বিজেপি ক্ষমতায় আসে, শুভেন্দু ছাড়া মুখ্যমন্ত্রী হওয়ার মতন জায়গা বিজেপি আর কাউকে বেছে নেবে না, সে রিক্স আর নেবে না এখানে বাংলায়, যেটা বিহারে বা উত্তরপ্রদেশে নিতে পারে। এই ব্যাপারটাকে আপনি কি বলবেন? না, এটাকে আপনি বলছেন যে মানে ওদের ঘাড়ে চেপে ওদের ওপরেই ভর করে এলো ঠিকই, কিন্তু ওদের ওপরেই কিন্তু সবকিছু ছেড়ে দিল না। ডিভিশন না থাকলে কি রামচন্দ্র এতটা এগোতে পারতেন? না, কিন্তু আপনি যেটা বলছেন যে যে ওখানে আপনার লজিক অনুযায়ী হিমন্তই হচ্ছে সর্বেসর্বা আসামে, তাই কি? সর্বে না, অন্তত তার যে ঝগড়াটা যখন হলো, তারপর উনি কংগ্রেস ছেড়ে বেরোলেন এবং ওনাকে নিয়ে এলো, ওনার উপরে ঘাড়ে চেপে ওরা এলো, কারণটা তো একই, কিন্তু পলিটিক্সটা কিন্তু হিমন্ত ওদেরই করতে বাধ্য তো, কারণ ওই রেজিমেন্টের যে দল, কংগ্রেস তো একটা প্ল্যাটফর্ম ছিল। এক্স্যাক্টলি, এখানে তো এখানেও তাই, তৃণমূল প্ল্যাটফর্ম, এখানেও শুভেন্দু যে প্ল্যাটফর্মেরই হোক, রাজনীতিটা ওদেরই করতেই হবে, তাহলে হু ইজ ইন চার্জ? কিন্তু মুখ হিসেবে তো এদের নিতে হলো। তাতে কিছু এসে যায় না, বিকজ আপনি স্ট্র্যাটেজিক্যালি আপনি ঢুকে গেছেন এবং আপনার রাজনীতি এখানে চালু করে দিয়েছেন। মুখ যেই থাকুক না কেন, সে তো নিমিত্ত মাত্র, সে তো আর তার হাতে তো আর অ্যাকচুয়াল ক্ষমতা থাকবে না, তাই না? তাহলে আপনি স্ট্র্যাটেজিক্যালি, ওরা এটা পরাজয় নয় স্ট্র্যাটেজি, এটা স্ট্র্যাটেজির জয়, যে আমার এখানে সংগঠন নেই, আমি এদের ধরে ফোড়ে কেন? আপনি শুধু হিমন্ত বলছেন কেন, লেফটের ওয়ার্কাররা কম কাজ করেছে নাকি বিজেপির জন্য? আজকে টেলিভিশন স্টুডিওতে এলেই ফ্যাসিজম নিয়ে লম্বা কথা বলে, কিন্তু আগে রাম পরে বাম তো নিজেরাই বলেছে,
এবং আপনি গ্রাউন্ড লেভেলে যদি দেখেন, আপনি কথা বলেন, আপনি তো জানেন যে লেফট অ্যাক্টিভলি তাদের কেডারদের দিয়েছে। এখানে প্রত্যেকটা বুথে বিএলএ পর্যন্ত দিতে পারেনি, সেই সংগঠন নেই। লেফট ওদের হয়ে কাজ করেনি, তাহলে এখানে সকলেই ওদের হয়ে কাজ করেছে। এবং এবং ও তো এটা কি পরাজয়? পরাজয় নয় তো, এটা তো এক ধরনের স্ট্র্যাটেজি। আমার কাছে কিছু নেই, কিন্তু আমাকে এই জায়গাটাতে ঢুকতে হবে, আমি এদের দিয়ে জায়গাটা ঢুকলাম, কিন্তু এই যে আমি ঢুকে গেলাম একবার, এবার কিন্তু রাজনীতিটা আমার হবে। এবার কিন্তু যে লেফটের কেডার দিয়েছিল তাদের কথা আমি শুনবো না, তারা আমার কথা শুনবো। আমি যে শুভেন্দুকে নিয়ে এলাম তার কথা আমি শুনবো না, আমার কথাটাকে শুনতে হবে। তো এটা তো জয়ই হলো এক ধরনের। তো হ্যাঁ, এক অর্থে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী তারা এই একই ফর্মুলা যেটা আসামে প্রয়োগ করেছে সেটা আমাদের এখানে প্রয়োগ করেছে। কিছুটা বলতে গেলে দেখা যাবে ত্রিপুরাতেও সেইভাবে করেছে, আদিবাসী নেতৃত্বকে নিজেদের ফেভারে নিয়ে এসছে। এবং আরেকটা লক্ষণীয় ব্যাপার দেখতে পাচ্ছি যে এখানকার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে বাংলাদেশের বর্ডার অঞ্চলগুলো, উত্তরবঙ্গের আদিবাসী সম্প্রদায় এবং বর্ডার অঞ্চলের যে মানুষ, দক্ষিণবঙ্গের যে বর্ডার অঞ্চলের মানুষ, এরা কিন্তু একদম দক্ষিণ পন্থার দিকে একদম বিজেপিকে তারা একদম রক্ষা কবচ হিসেবে তারা বেশ কয়েক বছর ধরে নির্বাচনে যদি ফলাফল দেখেন সেভাবে তারা ভেবে এসছে। তাহলে এখানে কিভাবে তারা পেনিট্রেট করলো? ওটা কি ওই মুসলিম জুজু দেখিয়ে? না, শুধু তাই নয়, এখানে আমি জানি না আপনি দেখেছেন কিনা, আমি বছর দুয়েক আগে একটা বোধহয় ফ্রন্ট লাইনে একটা কভার স্টোরি একটা লিখেছিলাম আমি। সেটার বোধহয় হেডলাইনটা ছিল I think something like the contradiction of secular politics. আচ্ছা, তো ইটস আ ফেলিয়ার অফ সেকুলার পলিটিক্স। এখানে যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে বহুদিন ধরে, আজ নয়, আজ অন্তত 7-8 বছর ধরে লোকে টিএমসিকে নিয়ে প্রচণ্ড বিরক্ত। তো কিন্তু এখানে লেফট এবং কংগ্রেস এই যে অপোজিশন স্পেসটা তৈরি হচ্ছে সেটাকে ধরতে পারেনি, সেটা ওদের ব্যর্থতা, যে কোনো কারণেই হোক ধরতে পারেনি। লেফট তো তাও এখনো সংগঠন আছে, আমি তাও লেফটের লোকজনদের রাস্তায় নামতে দেখি, বাড়িতে এসে চাঁদা নিতে দেখি, আর কোনো পার্টি নেয় না, তাও আছে একটা অর্গানাইজেশন হিসেবে, গণশক্তি এখনো মারে নিয়ম করে। এখনো আছে, নিয়ম করে। কিন্তু কংগ্রেস কোথায়? তো এইটা তো তখন আমি আমার ওই পিসটাতে লিখেছিলাম যে কোনোদিন যদি বিজেপি এই ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতায় আসে তখন বিরাট বড় বড় লেখা হবে, হেডলাইন দেওয়া হবে, গেরুয়া ঝড়, গেরুয়া ওয়েভ, স্যাফরান ওয়েভ বেঙ্গলে ইত্যাদি। কোনো ওয়েভ টেভ নয়, ইটস জাস্ট, কারণ বেশিরভাগ সময় মানুষ হিস্টোরিক্যালি দেখা গেছে, ইভেন নাৎসিদের সময় যখন মানুষ চেঞ্জ করে আইডিওলজি, আমরা যেভাবে ভাবি যে আইডিওলজি পাল্টাচ্ছে বলে এই ধরনের পার্টি আসে ক্ষমতায়, তা কিন্তু নয়। ইটস এ ফেলিয়ার অফ অপোজিশন পলিটিক্স, যে তারা কোনো অল্টারনেটিভ হিসেবে নিজেদের প্রেজেন্ট করতে পারেনি, তাহলে মানুষ হয়তো তাদের ভোট দিত। কিন্তু বিজেপি ছাড়া অপোজিশন স্পেসটাতে কেউ ছিল না এখানে। এই যে আপনার বোধহয় 3 থেকে 77 হলো তো একটা ইলেকশনে, এটা তো ফেলিয়ার অফ কংগ্রেস আর সিপিএম বিরোধীদের। ওই যে তোমরা কি করছিলে, তাহলে ওরা কি করছিল? কংগ্রেস তো ছিলই না, কংগ্রেসের তো কোনো মাথা ব্যথাই নেই। আর সিপিএম ওই আগে বাম পরে রাম, ওই আগে রাম পরে বাম ধরে নিয়েছে, বাস। এই বিজেপি আসার পর দেখা যাচ্ছে যে বামেদের একটা প্লাস পয়েন্ট দাঁড়াচ্ছে, তাদের তৃণমূলের দখল করা পার্টি অফিসগুলো তারা এক এক করে আবার ফেরত নিতে শুরু করে, এতেই আনন্দ, এটাতেই তারা একটা জায়গা ভাবছেন। না, অনেকেই, আমি যখন বামেদের কথা বলেছি লোকদের সাথে যখন কথা বলেছি যে আপনারা এটা কি করছেন, যে কেন করছেন, বোঝার চেষ্টা করছি, ওদের একটাই বক্তব্য যে আগে এই মহিলা যাক, তারপর আমরা বিজেপিকে সামলে নেব। আচ্ছা, এখানে ছোট্ট আমাদের সময় শেষ হয়ে এসছে, যে এই যে কথাটা বামেরা বলছে, তারা কি ইতিহাসটা দেখে না? যেন আরএসএস তৈরি হওয়ার মুহূর্তেই তারা 3টা এজেন্ডা নিয়েছিল। একটা হচ্ছে কমিউনিজমকে হাঁটাতে হবে, মুসলিম হাঁটাতে হবে এবং খ্রিস্টান হাঁটাতে হবে। তাই রাজনৈতিক মতাদর্শের জায়গা থেকে তাদের প্রধান শত্রু কিন্তু মনে এসছে কমিউনিস্টদের, স্বাভাবিকভাবেই। তারা তো না হলে মুঞ্জিয়ে যখন চলে যাচ্ছেন মুসলিনের সঙ্গে দেখা করতে, আর এরা যাচ্ছে লেনিনের সঙ্গে দেখা করতে। ওরা তো কোনো লুকোচুরিও করেনি, একদম পরিষ্কারভাবে বলেছে। এই পার্টিগুলোর আদর্শে নিজেদের আরএসএস বানিয়েছে, এটা নিয়ে তো ওদের তো কোনো লুকোচুরি, একদম লুকোচুরি ছিল না, তাই না? একদম লুকোচুরি ছিল না। এগুলো সবই জানে, এগুলো সব জানে এবং এগুলো বেরিয়েও আসে। কিন্তু যখন স্টুডিওতে কথা বলে,
আপনি যেই এবিপি আনন্দতে নিয়ে আসবেন তখন ফ্যাসিজম নিয়ে অনেক কথা বলবে, কিন্তু আপনি যে গ্রাউন্ড লেভেলে যাবেন তখন স্ট্র্যাটেজিক্যালি ওরা অন্যরকম কাজ করছে। সেটা আমরা দেখেছি, ওই জনগণতান্ত্রিক বিপ্লব, আধা ফ্যাসিস্ট, এই শব্দগুলো তো আমি আধা ফ্যাসিস্ট শব্দের মানে আজও বুঝে উঠতে পারিনি। বোঝা মুশকিল। আচ্ছা, যাই হোক দেবাশিস বাবু, অনেকটা সময় চলে গেল। খালি শেষ প্রশ্নটা আপনার কাছে আমি এটা রাখতে চাইছি যে তাহলে এই বাংলার, আমি ভারতবর্ষের কথা বাদ দিচ্ছি কারণ এত স্বল্প পরিসরে এতটা আলোচনা করা সম্ভব নয়, আরেকদিন সুযোগ পেলে সেগুলো নিয়ে নিশ্চয়ই। আলোচনা করব। তাহলে এই বাংলায় মানুষের, বাঙালির বিশেষ করে বলবো, যখন বাংলার কথা বলছি, তার নিজস্ব তো একটা জাতিসত্তার ব্যাপার আছে, তার ধর্মীয় আচরণে, তার খাওয়া দাওয়াতে, তার পোশাক পরিচ্ছদে, তার রুচিতে। এই জায়গাগুলো কি মনে হয় আস্তে আস্তে ওই গো বলায়ের সংস্কৃতি গ্রাস করে নেবে? না, গো বলার সংস্কৃতি গ্রাস করে নেবে কথাটা, শব্দটাও আমি ব্যবহার করার আগে দুবার ভাববো। কারণ একটা তো কালচারাল ডিফিউশন হচ্ছে সারা ইন্ডিয়াতে। ধরুন আমরা অনেক দিন ধরেই, আপনি যদি এখন গড়িয়াহাটে যান দেখবেন লাইন দিয়ে লোকে হাতে মেহেন্দি পড়াচ্ছে, এরা বাঙালি মেয়েরাই পড়াচ্ছে। আজকাল বিয়েতে সঙ্গীত হয়। তো এটাকে আপনি বলতে পারেন যে গো বলার সংস্কৃতি গ্রাস করছে। আমি বলবো যে এটা কালচারাল ডিফিউশন, আমি এর মধ্যে কোনো অন্যায় দেখি না বা আনন্যাচারাল কিছু দেখি না। তো এবার যদি এইভাবেই এগোতে এগোতে একটা সময় বাঙালি বলে যে না অষ্টমীতে আমরা মাংস খাবো না, সেটাও আমাকে ভাবতে হবে যে এটা কি ডিফিউশন হচ্ছে না গ্রাস করে নিচ্ছে। হ্যাঁ, তো কারণ এই যে জিনিসটা, এই যে ডিফিউশনটা, এটা কিন্তু শুধু পলিটিক্যাল পাওয়ারের এমার্জেন্সির জন্য হচ্ছে না, এটা দিস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ট্রেন্ড, এবং এটা বেশ কিছু বছর ধরে হচ্ছে। আপনি যদি কোনো বাংলা গান শোনেন, কোনো এমনি হিন্দি সিনেমার, আমি এমনি আধুনিক এমনি বাংলা গান বলছি না, কোনো যদি সিনেমার গান দেখেন আপনি পর পর, আপনি কোনো গান এমন পাবেন না যেখানে একটা লাইন বা একটা শব্দ নেই হিন্দি ছাড়া। তো এটা তো বিজেপি ক্ষমতায় আসছে বলে ন্যাশনালি বা হিন্দি ইম্পোজিশন, কেউ তো হিন্দি ইম্পোজ করেনি আমাদের উপরে, আমরা এটাকে নিচ্ছি। এবারে আমার নেওয়াটাকে আপনি যদি বলেন গ্রাস করে নিচ্ছে, সেটা এক ধরনের রিডিং। আবার আমি বলতে পারি যে না, আমি কালচারালি ওপেন। কর্পোরেট সেক্টরও একটা অবদান আছে তাদের ব্যবসায়িক জায়গাটা নির্ভর করে দিয়ে। খালি কিন্তু আমাকে কেউ জোর করছে না, আমি কিন্তু সে অর্থে জোর করছে না, আমি কিন্তু নিজেই নিচ্ছি। হ্যাঁ, সে অর্থে জোর করছে না, কিন্তু পরিবেশটা এমন তৈরি হচ্ছে যেটার মধ্যে আমি নিতে বাধ্য হচ্ছি হয়তো। না, আচ্ছা, আমার মাথায় না বাধ্য হচ্ছি বলাটাও একটু মুশকিল, কারণ আমার মাথায় কেউ বন্দুক ঠাকায়নি। হ্যাঁ, বন্দুক তো দু রকমের হয় না, প্রোপাগান্ডাটাও একটা বন্দুক হয় না, যেভাবে সিনেমাগুলো রিলিজ করছে। টু কিল এ ডেমোক্রেসি, ইন্ডিয়াস প্যাসেজ টু ডেসপটিজম, দেবাশিস রায়চৌধুরী, জন কিন। ইনি বোধহয় অস্ট্রেলিয়ার উনি সিডনি ইউনিভার্সিটিতে পলিটিক্যাল থিঙ্কার। আচ্ছা, এই বইটাতে আপনি অনেকগুলো বিষয় ভারতবর্ষের গণতন্ত্রের নিরিখে আর কি অনেকগুলো বিষয়ের মধ্যে তুলে ধরেছেন। এটা বইটা পড়বার পরে আরেকটা ইন্টারভিউ আপনার সাথে নেওয়ার জন্য অ্যাডভান্স আপনাকে বুকিং দিয়ে রাখলাম। তো দেবাশিস বাবুর এই বইটি কিন্তু পাওয়া যাচ্ছে, এটা অক্সফোর্ড থেকে বোধহয় বইটি, অক্সফোর্ড থেকে বেরিয়েছিল প্রথমে, কিন্তু অক্সফোর্ড ইন্ডিয়া ওদের কেউ একটা বোধহয় ভয়টা দেখিয়েছে। ঠিক ইন্ডিয়াতে মানে ঠিক গ্লোবাল রিলিজের পরে ওরা ইন্ডিয়াতে বার করতে দ্বিধা করছিল। আচ্ছা, তারপর আমরা বললাম বাবা তোমাদের যখন এত ভয় তোমরা ছেড়ে দাও, আমরা তখন এটা প্যান ম্যাকমিলানকে দিই। তো ইন্ডিয়াতে, সাউথ এশিয়াতে এই বইটা পাবলিশার হচ্ছে প্যান ম্যাকমিলান, গ্লোবালি অক্সফোর্ড। আচ্ছা, তো এখানে যদি কলকাতায় এখানে এইটা পাওয়া যাবে বইটাতে, এইটা নিয়ে পরে তাহলে আরেকটা আলোচনায় আসবো। আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আমাদের বঙ্গ সন্তান দেবাশিস রায়চৌধুরী, যিনি কিন্তু ঘর থেকে বেরিয়ে বিশ্ব ভ্রমণ করেছেন সাংবাদিকতার জায়গা থেকে, এবং সেখানে তিনি জন কিনের মতনেরও একজন বিখ্যাত গবেষকের সঙ্গে একসঙ্গে একটি বইও লিখেছেন, এবং বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা, তার চিন্তাভাবনা এবং তার গবেষণা সেটা উনি তুলে ধরেন। আপনারা ইচ্ছে করলে একটু গিয়ে ডিজিটাল মিডিয়াতে আপনারা যদি একটু খোঁজ খবর করেন তাহলে আপনারা এগুলো আরও ডিটেলসে পেয়ে যাবেন। আমি অ্যাডভান্স আগে থেকেই বলে রাখলাম যে এই বইটা একটু পড়াশুনো করে নিয়ে এই বিষয়টা নিয়ে ওনার সাথে আরেকটা ইন্টারভিউ আমরা নেব, সিকুয়েল থাকবে, রইল। আজকে নমস্কার, অনেক ধন্যবাদ আমাদের একটু সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।
রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।